আমার বাবার ফোনে একটা পিচ্চি মেয়ে কল দিয়ে বলল, হ্যালো, আমার ডেইরি মিল্ক চকলেট শেষ, বিস্কুটও শেষ, এগুলো তাড়াতাড়ি দিয়ে যাইও। আমি পিচ্চি মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম। তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি বাবু, কার কাছে ফোন করেছো? মেয়েটা আমাকে উল্টো জিজ্ঞাসা করলো, তুমি কে? আর কোনো কিছু জিজ্ঞাসা করতে যাব এমন সময় একজন মহিলার কণ্ঠ শুনতে পেলাম, ফোনটা দাও তো আমার কাছে। পরের মুহূর্তে কলটা কেটে গেল। বাবা ড্রয়িং রুমে টেবিলের উপর ফোনটা রেখে ওয়াশরুমে গিয়েছিলেন। ঠিক তখনই কলটা এসেছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ছোট্ট মেয়েটা ভুল করে বাবার নম্বরে ফোন দিয়েছে। সেই ভেবেই ফোনটা আবার টেবিলের উপর রাখতে যাচ্ছিলাম, কিন্তু কি যেন মনে করে কল লিস্টে ঢুকে নাম্বারটার ডিটেইলসে চাপ দিলাম। আমার চোখ যেন বিস্ময়ে বড় হয়ে গেল। এই নম্বর থেকে তো প্রতিদিনই 2-3 বার করে কল আসে, শুধু আজ না, অনেক দিন ধরেই। ঠিক তখনই বাবা ওয়াশরুম থেকে বের হলেন। আমি তাড়াতাড়ি ফোনটা আগের জায়গায় রেখে দিলাম, যেন কিছুই হয়নি। কিন্তু আমার মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি এখনই বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, নাকি আগে মাকে সবকিছু জানাবো? আমার নাম মিথিলা, আমি এবার ইন্টারমিডিয়েটে পড়ি। আমার বাবা একজন হাই স্কুলের শিক্ষক। আমাদের পরিবারটা খুবই সাধারণ। বাবা স্কুলে পড়ান, মা সংসার সামলান। ছোটবেলা থেকে বাবাকে আমি সৎ, ভদ্র আর দায়িত্ববান মানুষ হিসেবেই দেখে এসেছি। পুরো এলাকায় বাবার অনেক সম্মান, সবাই তাকে শ্রদ্ধা করে। তাই আজকের ঘটনাটা যেন কিছুতেই মাথা থেকে সরাতে পারছিলাম না। একটা ছোট্ট মেয়ে কেন বাবাকে চকলেট আর বিস্কুট এনে দিতে বলবে? আর সেই মহিলাই বা কে? রাতের খাবার সময় আমি চুপচাপ ছিলাম। মা কয়েকবার জিজ্ঞাসা করলেন, কি রে, শরীর খারাপ নাকি? আমি শুধু মাথা নেড়ে বললাম না। বাবা তখন খুব স্বাভাবিকভাবে খবর দেখছিলেন। মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে বলেন, পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? সামনে কিন্তু পরীক্ষা। আমি শুধু বললাম হ্যাঁ। বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম মানুষটা কি সত্যি কিছু লুকিয়ে রেখেছেন, নাকি আমি অকারণে সন্দেহ করছি। খাওয়া শেষে নিজের ঘরে চলে এলাম। বই খুলে বসেছিলাম, কিন্তু একটা লাইনও পড়তে পারছিলাম না। বারবার সেই ছোট্ট মেয়েটার কণ্ঠ কানে ভাসছিল, আমার ডেইরি মিল্ক চকলেট শেষ। পরের দিন সকালে বাবা যথারীতি স্কুলে চলে গেলেন। যাওয়ার আগে মাকে বললেন, আজ ফিরতে একটু দেরি হবে, স্টাফ মিটিং আছে। কথাটা শুনে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। সত্যিই কি স্টাফ মিটিং, নাকি অন্য কোথাও যাবেন? সারাদিন অস্থির লাগছিল। অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম, কাউকে কিছু বলার আগে আমাকে সত্যিটা জানতে হবে। বিকেলে বাবা স্কুলে যাওয়ার পর আমি আবার বাবার ফোনের কথাটা ভাবতে লাগলাম। সেই নম্বরটা আমার মাথায় গেঁথে গেছে। সুযোগ পেলে নম্বরটা নিজের ফোনে তুলে রাখবো, তারপর জানতে চেষ্টা করব নম্বরটার মালিক আসলে কে। সত্যি যদি সবকিছু ভুল বোঝাবুঝি হয় তাহলে সবচেয়ে বেশি খুশি আমিই হব, কিন্তু যদি ভুল না হয় তাহলে আমাদের পরিবারের সামনে এমন এক সত্য অপেক্ষা করছে যেটা হয়তো আমাদের জীবনটাই বদলে দিতে পারে। আর সেই সত্য জানার প্রথম পদক্ষেপটা আমাকে আজই নিতে হবে। ভয়েস এন্ড ভিডিও জার্নাল স্টোরি। সারাদিন বুকের ভেতর যে অস্থিরতা কাজ করছিল, বিকেলের পর তা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। কোনো মতে কাজে মন বসাতে পারছিলাম না। পড়া টেবিলের বইগুলো খোলাই পড়ে রইল, কিন্তু একটা শব্দ মাথায় ঢুকছিল না। আমার মাথায় তখন কেবলই একটা কথাই ঘুরছিল, সেই রহস্যময় নম্বরটা। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলেন। ক্লান্তি কাটানোর জন্য মা বাবাকে চা দিতে রান্নাঘরে গেলেন। ঠিক তখনই সুযোগটা পেয়ে গেলাম। বাবার ফোনটা সোফায় পড়েছিল। আমি দ্রুত নম্বরটা মুখস্থ করে নিজের ফোনে তুলে নিলাম। নম্বরটার মালিক কে তা জানার জন্য ছটফট করতে লাগলাম। ট্রু কলারে সার্চ দিতে একটা নাম ভেসে উঠলো, আরিফ স্যার। নামটা দেখে আমার ভ্রু কুঁচকে গেল। আরিফ স্যার তো বাবার স্কুলেরই গণিত শিক্ষক। যতটুকু জানি তিনি বেশ কিছুদিন ধরে স্কুলে আসছেন না, কিন্তু একজন শিক্ষকের ফোন থেকে একটা পিচ্চি মেয়ে আমার বাবাকে চকলেট এনে দিতে বলবে কেন? আর সেই মহিলাই বা কে, যিনি তড়িঘড়ি করে কলটা কেটে দিলেন? রহস্যটা জট পাকানোর বদলে যেন আরো ঘনীভূত হতে লাগলো। পরদিন সকালে বাবা যথারীতি স্কুলে চলে যাওয়ার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ড্রয়িং রুমে মা তখন কাপড় ভাঁজ করছিলেন। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। গলাটা সামান্য পরিষ্কার করে বললাম, মা একটা কথা জিজ্ঞাসা করব? মা আমার দিকে তাকিয়ে হাসলেন আর বলেন, বল, কি বলবি? আরিফ স্যার কেন স্কুলে আসছে না গো? বাবা কাল বলছিল স্টাফ মিটিং আছে। বাবা কি স্যারের কোনো খবর জানেন? আমার প্রশ্নটা শুনে মায়ের হাতের কাজ স্তব্ধ হয়ে গেল। মায়ের মুখে চেনা হাসিটাও মিলিয়ে গিয়ে সেখানে এক গভীর বিষাদ আর করুণা ভরে উঠল। মা একটা দীর্ঘশ্বাস ফেলে কাপড়ের টুকরোটা পাশে রাখলেন। তারপর আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মিথিলা, আসলে আরিফ স্যারের জীবন একটা মস্ত বড় ঝড় বয়ে গেছে রে। আমি কৌতূহল হয়ে মায়ের দিকে তাকালাম। মা বলতে লাগলেন, 6 মাস আগে একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে আরিফ স্যারের দুটো পায়ে কেটে ফেলতে হয়েছে। মানুষটা পুরোপুরি পঙ্গু হয়ে গেছেন। আর এই ঘটনার পরপরই স্যারের স্ত্রী মানে ওই লোভী মহিলাটা এই পঙ্গু মানুষটার দায়িত্ব নিতে পারবে না বলে ওনাদের একমাত্র ছোট্ট মেয়েটাকে ফেলে রেখে অন্য একজনের সাথে চলে গেছে। মায়ের কথাগুলো শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠলো। মা বলতে লাগলো, এখন ওই পরিবারে আছে শুধু পঙ্গু আরিফ স্যার আর ওনার বৃদ্ধ মা আর ওই 5 বছরের অবুঝ মেয়েটা। আরিফ স্যারের চিকিৎসার খরচ আর সংসারে হাল ধরার মতো কেউ নেই। তোর বাবা যখন এই অবস্থা দেখলেন তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। তোর বাবা আরিফ স্যারকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলেছিলেন, আরিফ, তুমি কখনো নিজেকে একা ভেবো না। যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো অভাব হতে আমি দেব না। আর তোমার এই মা হারা মেয়েটার সব দায়িত্ব আজ থেকে আমার। মা একটু থেমে ওনার চোখটা মুছলেন। তারপর বললেন, সেই থেকে তোর বাবা প্রতি মাসে নিজের বেতনে সামান্য কিছু অংশ ওই মেয়েটার পেছনে খরচ করেন। সপ্তাহে 2-3 বার গিয়ে নিজে ওনাদেরকে বাজার সদাই করে দিয়ে আসেন। আর ওই ছোট্ট মেয়েটা, ও তো মা হারিয়েছে, ও এখন তোর বাবাকে নিজের বাবার মতো করে চিনেছে। তোর বাবা ওকে বলেছে, মা তোমার যা যা লাগবে এই কাকুকেই বলবে, কাকু এনে দিবে, ঠিক আছে? তাই মেয়েটা বায়না ধরলেই তোর বাবার ফোনে কল দেয়। তোর বাবাও শত ব্যস্ততার মাঝেও ওনার এই দায়িত্ব কখনোই ভুলান না। মায়ের মুখ থেকে সত্যিটা শোনার পর আমার চোখের কোণ দিয়ে নোনতা জল গড়িয়ে পড়লো। এক তীব্র অপরাধ বোধে আমার বুক
বুকটা ফেটে যেতে চাইলো। আমি কাল রাত থেকেই আমার সেই সৎ আদর্শবাদী বাবাকে মনে মনে সন্দেহ করছিলাম, অথচ মানুষটা আড়ালে এক ফেরেস্তার মতো একটা অসহায় পরিবারের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফুটাচ্ছেন। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর বাবা চান না ওনার এই সাহায্যের কথা বাইরের কেউ জানুক। উনি বলেন ডান হাত দিলে যেন বাম হাতও না জানে। আমি সবকিছু জানি বলেই তোর বাবার এই কাজে সবসময় সাই দেই। বিকেলের দিকে কলিং বেলের শব্দ হতেই আমি নিজে গিয়ে দরজা খুললাম। দরজার উপাশে দাঁড়িয়ে আছেন আমার বাবা, ওনার কাঁধে স্কুলের ব্যাগ আর এক হাতে বাজারের থলি, অন্য হাতটায় উকি দিচ্ছে একটা বড় ডেইরি মিল্ক চকলেটের প্যাকেট আর বিস্কুটের কার্টুন। বাবার ক্লান্ত ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে আমার চোখ দুটো আবার জলে ভিজে উঠলো। এবার আর নিজেকে সামলাতে পারলাম না, বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বাবা কিছুটা অবাক হয়ে হেসে বলেন, কি রে মিথিলা, কি হয়েছে রে মা? মাকে বকা দিয়েছে তোকে? আমি বাবার বুক থেকে মাথা তুলে ওনার হাতে চকলেটের প্যাকেটটার দিকে তাকালাম। চোখের জল মুখছে হাসি মুখে বললাম, না বাবা, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। আজ বিকালে আরিফ স্যারের বাসায় তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। তোমার ওই ছোট্ট মেয়েটার সাথে আমিও একটু দেখা করতে চাই। বাবা মুহূর্তে সবকিছু বুঝে গেলেন। ওনার চোখে এক পরম তৃপ্তির আলো দেখা গেল। তিনি স্নেহ ভরে আমার মাথায় হাত রেখে বললেন, চল মা, আজ থেকে আমরা দুজনে ওনাদের দায়িত্ব ভাগ করে নেব। আমি গর্বে বুক ফুলিয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম। হাই স্কুলের শিক্ষক আমার এই সাধারণ বাবাটি যে আসলে কতটা অসাধারণ তা আজ আমি মনে প্রাণে উপলব্ধি করতে পারলাম। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজ লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।